বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমার ভিডিও প্রোগ্রামের ২০০তম পর্বে আপনাদেরকে স্বাগত। গত ২৫শে ফেব্রুয়ারি থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে চিন্তা, কথা, এগুলো আমি শুধু ফেসবুকেই না, ভিডিও করার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রায় ২০০তম এই পর্বে পৌঁছতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এ পর্যন্ত আপনাদের যে সহযোগিতা, ভালোবাসা, সহমর্মিতা পেয়েছি, এজন্য কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠান করতে গিয়ে অনেকের পরিচিত হয়ে গিয়েছেন, কারোর সাথে কথা হয়নি হয়তো, বাট তাদের মন্তব্যের কারণে অত্যন্ত মূল্যবান, বাস্তবধর্মী মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করেছেন। অনেক ক্ষেত্রে আমাকে সংশোধিত করেছেন, আমাকে উৎসাহিত করেছেন। আশা করি আগামী যে কয়দিনই বা যতদিন এই প্রোগ্রাম করি, আপনারা আমার সাথেই থাকবেন এবং আরো বেশি করে পরামর্শ দিবেন, উৎসাহ দিবেন, যাতে আমি সততার সাথে দেশের স্বার্থে, দলের স্বার্থে আমার সবটুকু আমি দিতে পারি। আমি প্রায়ই একটা কথা বলি, আজও আবার আপনাদেরকে নিশ্চিত করছি, আমি কখনোই মিথ্যা কথা বলি না। যদি মনে করি যে এটা বললে দলের ক্ষতি হতে পারে, বা এটা মিথ্যা না বললে দলের ক্ষতি হবে, প্রয়োজনে আমি সেটা বলবো না, সেই বিষয়ে আমি জড়িত হব না। কিন্তু তারপরেও মিথ্যে বলার কোনো সুযোগ আমার দিক থেকে নেই। হয়তো আমার জানাটা ভুল থাকতে পারে, হয়তো আমার তথ্যটা ভুল থাকতে পারে, কিন্তু জেনে শুনে আমি কখনোই ভুল তথ্য এবং মিথ্যা তথ্য আমি দেইনি, ভবিষ্যতেও আমি কোনোদিন দেব না। আমার ফান্ডামেন্টাল হচ্ছে, আমি আমার জীবনের চেয়েও বেশি এই দেশকে ভালোবাসি। যে কোনো সময়, যে কোনো দিন দেশের স্বার্থে আমি আমার জীবন ত্যাগ করতে এক মুহূর্ত আমি চিন্তা করিনি। আমি এমন একটি পরিবারের সন্তান যারা এই দেশ সৃষ্টিতে দাদা, বাবা, চাচা, এমনকি আমি ছোট্ট শিশু বয়সে 10 বছর বয়সে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহযোগী, সেই ইতিহাস অনেকেই জানেন, আজকে আর আমি সেটা বলতে চাই না। সো আমি যা করি আমি আমার বিবেকের তাড়নায় করি, আমি যা বলি আমার বিবেকের তাড়নায় বলি। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব, এই দেশের জন্য যা কিছু করলে, যা কিছু বললে দেশের সামান্যতম হলো ভালো হবে, উপকার হবে, আমি তাই করে যাব। এটা আমার নিজের কাছে নিজের ওয়াদা। কোনোদিন কোনো কিছুর জন্য আমি আমার দেশের স্বার্থ আমি কোনোদিনও জলাঞ্জলি দেব না। আপনারা জানেন, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, মূলত ইউনূস কিভাবে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে কিভাবে দেশে ফিরবেন। দেখেন, আজকের কথাই আমি বলি,
আমি ফেসবুকে কিছুক্ষণ আগে মানে বিকেলে একটি পোস্ট দিয়েছি ছোট্ট করে। সেখানে বলেছি যমুনার বারান্দায় আর একটু যমুনার বারান্দায় মিছিল পৌঁছে গেছে, কোনো কেরামতি করেও শেষ রক্ষা হবে না। আজকে এনসিপির এই জুলাই সন্ত্রাসীদের প্রধান অফিস বাংলা মোটর, সেখানে আমাদের কর্মী সমর্থকরা জড়ো হয়েছে। সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মানে যমুনার লাগোয়া সেই পর্যন্ত আমাদের বীর সাহসী তরুণরা চলে গেছে, এবং ছোটখাটো মিছিল না। এটা কিসের পূর্বাভাস? এটা ঝড়ের পূর্বাভাস, এটা টর্নেডোর পূর্বাভাস। এবং কোন সময় কিভাবে আমরা শেষ আঘাত হানব সেই বিষয়ে আমি কিছু বলবো না, সেই সময় আমি নির্ধারণ করব না। এই সময় নির্ধারণ করার একক কর্তৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু এই যে আজকে মুহুর্মুহু মিছিল হচ্ছে, প্রতিদিনই মিছিল হচ্ছে, এগুলি আমি আগেই বলেছি, এগুলি ওয়ার্ম আপ। আমাদের ঢাকা শহরে আপনারা আশ্বস্ত হন যে ইতিমধ্যে প্রায় 15 লক্ষের উপরে আমাদের নেতা কর্মী সমর্থক অবস্থান নিয়েছে। ইউনূসকে কিভাবে পরাজিত করতে হয়, ইউনূস তো একা না, ইউনূসের আরো সঙ্গী সাথী আছে। আমরা বিএনপি জামাতকে এর সাথে আমরা একীভূত করেছি। ইউনূসকে কিভাবে পরাজিত করতে হবে এবং ইউনূসের প্রাণ ভ্রমরা কি, কোথায়, সেটা আমরা নির্ধারণ করে ফেলেছি। যেই দিন ইউনূসের পতন হবে, যেই দিন ঢাকায় অন্তত 40 থেকে 50 লক্ষ লোক নেমে আসবে, সেই দিনটির নাম দিয়েছি ডুমসডে। ডুমসডে বেসিক্যালি একটি ইন্টারন্যাশনাল ওয়ার্ড। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিনটার নাম বেসিক্যালি ডুমসডে। তো ইউনূসের এই পৃথিবী, বর্তমান পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিনই হবে ঢাকায় ডুমসডে। আমরা সেই ডুমসডে ঢাকায় তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের সমস্ত প্রস্তুতি শেষ। এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, পরিকল্পনায় এবং মনিটরিং এর মধ্য দিয়ে যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমি ওই গাধাদের মতো বলবো না পৃথিবীর এমন কোনো শক্তি নেই, তবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই ইউনূসের জন্য ডুমসডে ঠেকাতে পারবে। ইউনূস জানে, সেনাপ্রধান জানে, আরো কয়েকজন জানে, এমনকি তারেক জিয়াও জানে। দেখবেন তারেক জিয়া বলে ষড়যন্ত্র হচ্ছে, একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে আবার স্বৈরাচার চলে আসবে। তারা জানে, কিন্তু তারা এও জানে বঙ্গবন্ধুর সৈনিকরা যখন আঘাত হানবে সেটাকে রোধ করার শক্তি, ক্ষমতা কোনোটাই তাদের নাই।
চূড়ান্ত আঘাত এমন সময় হবে, এমনভাবে হবে যাকে প্রতিরোধ করার কোনো ডিভাইস, কোনো মেকানিজম অ্যাভেলেবল নাই। কারণ যার যা কিছু আছে প্রতিপক্ষের সমস্ত কিছু আমাদের জানা আছে। আমরা ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে, আমি সেদিন বলেছি, আপনারা যারা আমার প্রতিদিন এই প্রোগ্রাম শুনেন, সুপার এক্সট্রা মেটিকুলাস ডিজাইন প্ল্যান হয়েছে। এবং সর্বশেষ তথ্যপাত্রের ভিত্তিতেই এই পরিকল্পনা করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে এটা আপডেট করা হচ্ছে, মুহূর্তে মুহূর্তে আপডেট করা হচ্ছে। কোনো কিছু ঘটলে, এই যে ডাকসুতে নির্বাচন হলো, এই যে জাকসুতে নির্বাচন হলো, এর থেকে কি প্রতিক্রিয়া হতে পারে, এর মধ্য দিয়ে কি পরিস্থিতি তৈরি হতে পারে, এর প্রেক্ষিতে আমরা কি করা উচিত, এগুলো কেউ হয়তো মাথায় আসতে পারে, এতই যদি নিখুঁত পরিকল্পনা করা যায় তাহলে 5ই আগস্ট কেন ঠেকানো গেল না? না, ওইটা আপনারা কোনো একটা বক্তৃতায়, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তৃতায় শুনে থাকতে পারেন যে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে 15 বছর পর্যন্ত। কয়টা ঠেকানো যায়? কত যে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে, প্রতিহত করা হয়েছে, অবিশ্বাস্য। তারপরেও যেই প্রস্তুতি 3 তারিখে সেনা দরবারে সেনাপ্রধানের বক্তব্যের পরে, সেনাবাহিনীর সিদ্ধান্ত নেওয়ার পরে যে প্রস্তুতি আমাদের ছিল, কিছুই হতো না। কিন্তু আমাদের প্রস্তুতিকে বিশ্বাসঘাতকরা সরিয়ে দিয়েছে। প্রস্তুতি থেকে আমাদেরকে, যে প্ল্যান প্রোগ্রাম আমরা করেছিলাম, সেখান থেকে আমাদেরকে তারা দায়িত্ব নিয়ে, আমরা যা করব সেই দায়িত্ব তারা নিয়ে, তাদের উপরে নির্ভরশীল হয়ে কিছু করার ছিল না। অনেক আরো ব্যাপার আছে, সেগুলি এখনো বলার সময় আসেনি। ওই সময় তাদেরকে বিশ্বাস করতে হতো। হ্যাঁ, এটাও আমাদের চিন্তায় ছিল, বিশ্বাস করে আমরা ঠকি কিনা। কিন্তু এই বিশ্বাস না করারও কোনো উপায় ছিল না। কারণ আক্রমণটা তো রাস্তায় না, শুধু রাস্তা তো একটা, অন্তত আরো 10টা 12টা জায়গা থেকে আক্রমণ, দেশি বিদেশি, এখান থেকে ওখান থেকে, এমন ভাবে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে যে ওই সময় এই বিশ্বাসটা না করে আমাদের আর কোনো উপায় ছিল না। যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা আজকে আমাদের মধ্যে থাকতো না। সেজন্যই বললাম, অনেক কিছু বলা যায় না, এখনো না। যার কারণে শেষ মুহূর্তে হয়েও জেনে শুনেও বলা চলে আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে, নির্ভর করতে হয়েছে, আমাদেরকে পিছু হটতে হয়েছে, সরে আসতে হয়েছে, জায়গা ছেড়ে দিতে হয়েছে। সো সেটা তো পিছন থেকে আঘাত করা, আমি সেদিনও বলেছি। এখন আমরা সামনে যাচ্ছি, আমাদের পিছনে আর কেউ নেই, আমাদের পিছনে আমরাই আছি। সো আমাদের পিছনে কোনো নির্ভরতা নাই, আমরা আমাদের উপরে নির্ভরশীল। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি, আমরা বাংলাদেশের জনগণকে বিশ্বাস করি। জনগণ শক্তিতেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবো ইনশাআল্লাহ, এমন একটা পরিস্থিতি বাংলাদেশের আওয়ামী লীগের, অন্যান্য সংগঠনের, বঙ্গবন্ধুর সৈনিকরা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এমনকি দলমত নির্বিশেষে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে
চিন্তাও করতে পারবে না কি পরিস্থিতির সৃষ্টি হবে, চিন্তাও করতে পারবে না। কোনটা রাখবো কোনটা রাখবো না, কোথায় আঘাত হবে কোথায় আঘাত হবে না, আমি এইসব ডিটেলসে যাচ্ছি না। শুধু এইটুকুই বলতেছি, সুপার এক্সট্রা মেটিকুলাস ডিজাইন প্ল্যান, অপ্রতিরোধ্য এবং অভূতপূর্ব, যেটা সারা বিশ্ব অ্যাপ্রিসিয়েট করবে। নেপালও এটার কাছে কিছু না। আজকে নেপাল যে দেখলেন কি হয়েছে, আমরা ওই দিকেও যাব না। যেহেতু আমরা আমাদের উপরে নির্ভরশীল, আমরা একটা কমান্ডের আন্ডারে, সেই হলো শেখ হাসিনার কমান্ড। তার কথার বাইরে কিছু হবে না। ইয়েস নো যা সবকিছু ওনার সিদ্ধান্ত, এর মাঝখানে আর কেউ নাই। আর যারা মাঠে থাকবে তারা, কোনো নেগোসিয়েটর নাই, কোনো সাক্ষী নাই, কোনো দরবার নাই, কোনো কিছুই নাই। উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, মাঠে আমরা। এবং এই ইউনূসকে এমনভাবে পরাজিত করতে হবে, ভবিষ্যতে আমাদের সেনাবাহিনী তো দূরের কথা, কারণ সেনাবাহিনী অতীতে ৭৫ থেকে এ পর্যন্ত বহু কুকর্ম করেছে। এমন পরিস্থিতি আমরা সৃষ্টি করব, ভবিষ্যতে কোনোদিন সেনাবাহিনী যেন তাদের নিজেদের স্বার্থেও দেশে আর কোনো বিদেশিদের নির্দেশে, বিদেশিদের প্রয়োজনে, তাদের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য, সংরক্ষণ করার জন্য জাতীয় স্বার্থকে, বাংলাদেশের স্বার্থকে যেন জলাঞ্জলি দিতে দুঃসাহস আর কোনোদিন না দেখায়, সেই কাজও আমরা এবার করব। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কখন আসবেন? এটা একটা সিরিয়াস ইস্যু। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এপিসোড 6 নম্বর এপিসোডটা আপনারা একটু দেখবেন। এটা মার্চের 8 তারিখে এই প্রোগ্রামটা আমি করেছিলাম। যদি সময় হয় এই এপিসোডটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল। 6 পর্ব 6 বা বিশ্লেষণ 6। আমাদের কাছে নাম্বার 1 এবং সর্বোচ্চ অগ্রাধিকার হলো মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা। কারণ ওনার নিরাপত্তায় যদি কোনো ঝুঁকি থাকে, তাহলে তো আমরা বাংলাদেশে উদ্ধার করতে পারবো না। উদ্ধার করলেও আমরা রক্ষা করতে পারবো না। সেজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরবেন যদি আমরা যেভাবে চাচ্ছি, বা প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছে, সেভাবে যদি কোনো কারো আপত্তি থাকে, তালবাহানা থাকে, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে 24 জানুয়ারির 7 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সসম্মানে উনি দেশে ফিরবেন। আগেও আমি বলেছি, যদি শান্তিপূর্ণভাবে সমাধান না হয়, যদি আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, যদি বল প্রয়োগ করে ইউনূসকে পরাজিত করে আমাদেরকে তাকে ক্ষমতা থেকে নামাতে হয়, তাহলে ক্ষমতায় কে বসবে?
জীবন দিয়ে রক্ত দিয়ে পরিশ্রম করে লক্ষ লক্ষ মানুষ যেই ফসল ঘরে তুলবে সেই ফসল তো আমরা আর কাউকে দেব না। সেটা যেহেতু সাংবিধানিকভাবে আইনত সাংবিধানিকভাবে জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে উনিই থাকবেন, উনিই কন্টিনিউ করবেন 2029 জানুয়ারি পর্যন্ত। বল প্রয়োগ করে যদি আমরা আমাদের হারানো ক্ষমতা উদ্ধার করতে হয় বা আমাদের হারানো বাড়ি আমরা পুনর্দখল করতে হয়, তাহলে আমরা সেটা আর কারোর সাথে শেয়ার করব না। স্পষ্ট কথা। আর যদি মানে এগুলো হওয়ার আগেই যদি, এখন তো বুঝতেছে, আজকে ঘরের দরজা পর্যন্ত গেছে, বারান্দা পর্যন্ত গেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর কিছু ঘটানোর জন্য খুব বেশি মানুষের দরকার হবে না, সেটাও আমাদের রেকি করা হয়ে গেছে। তারপরেও আমাদের যারা মাঠে থাকবে তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের প্রচুর পরিমাণে নিরাপত্তা বেষ্টনী থাকবে, সাপোর্ট থাকবে, ব্যাকআপ সাপোর্ট থাকবে, ওয়ান আফটার অ্যানাদার। আমাদেরকে যদি এই রাস্তায় যেতে হয় তাহলে আমরা আর কোনো শেয়ারিং এর মধ্যে আর কাউকে ডেকে বলবো না আপনি নির্বাচনটা করে দেন। নির্বাচন 29 সালে হবে। যেখান থেকে জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হয়েছে 24-এর, সেখান থেকে 5 বছর যেখানে আছে সেখানে। এমনও হতে পারে এই 1 বছর দখল করার জন্য, ডাকাতি করার জন্য, সেটা আবার বাড়তে পারে। সেটা পরে বাবা সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা হবেই। আমি আবারও বলতেছি, পৃথিবীতে মানুষের শক্তির উপরে কোনো শক্তি নাই, জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই। এটা জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, তার ফলও আমরা পেয়েছি 71-এর 16 ডিসেম্বর। এদেশের জনগণই বঙ্গবন্ধুকে তৈরি করেছে, আবার বঙ্গবন্ধু এই দেশের জনগণকে প্রস্তুত করেছে এই দেশকে মুক্ত করার জন্য। সেটা হলো জনগণ। আজকে শুধু ইউনূসের ব্যর্থতার জন্য মানুষ আওয়ামী লীগকে পেতে চায় না। আজকে যে মুক্তিযুদ্ধ যে অর্জন বাংলাদেশ, এই বাংলাদেশী অস্তিত্ব আজকে হুমকির সম্মুখীন। এজন্যই মানুষ আজকে তৈরি হয়ে গেছে শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষায়। যে কোনো সময় উনি ডাক দিবেন, মানুষ রাস্তায় নামবে, যা বললাম তাই ঘটবে। এখন প্রধানমন্ত্রী আসার ব্যাপার আমার স্পষ্ট অবস্থান। ওই 6 নম্বর এপিসোড দেখবেন। আজও আমি একই কথা বলি, প্রধানমন্ত্রীকে আমি বলেছি এবং অনেকেই বলেছে, সবাই, এবং বাংলাদেশের সকল মানুষের একটাই চাওয়া, প্রধানমন্ত্রীর নিরাপত্তা। কোন বেঈমানের উপরে ভরসা করে প্রধানমন্ত্রী এই দেশে আসা উচিত হবে না এবং আসবেন না। আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন। আন্তর্জাতিক নিরাপত্তা এই দেশে আসবে তার জন্য, তারপর ওই নিরাপত্তায় তিনি এদেশে থাকবেন যতদিন না পর্যন্ত একটা স্বাভাবিক পরিস্থিতি, একটা বিশ্বাসযোগ্য, আস্থাযোগ্য, বিশ্বস্ত পরিবেশ সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে হবে এবং তিনি তাই থাকবেন। এবং এই কোন আন্তর্জাতিক শক্তি সেটা আমি এখানে এই মুহূর্তে বলবো না। সেই সব বিষয়গুলো সেটেল হয়ে গেছে। সো শেখ হাসিনা যখন বলেছে তিনি আসবেন, তিনি আসবেনই। শেখ হাসিনা এটাও বলেছে, গত পরশুদিনও বলেছে, গতকালকেও বলেছে, যে সমস্ত কুলাঙ্গাররা আমার এই দেশকে ধ্বংস করে দিয়েছে, মুক্তিযুদ্ধকে আঘাত করেছে, দেশকে পিছিয়ে দিয়েছে, একজনও রেহাই পাবে না যদি আমরা পাই তাদেরকে।
প্রথম বিচার হবে জনগণের বিচার, তারপরে যারা উদ্বৃত্ত থাকবে তাদের আদালতের আইনের কাঠগড়ায় তাদেরকে বিচার করা হবে। নেপালে যা হয়েছে এগুলি কিছুই না, ইনশাল্লাহ কিছুই না। ওই হেলিকপ্টার দিয়ে কোথায় নেবে? হেলিকপ্টারে নেপালে তো নিচে দড়িতে ঝুলে ওই ক্যান্টনমেন্টে নিচে, এখানে ক্যান্টনমেন্টেও নেওয়ার কোনো সুযোগ নাই। ক্যান্টনমেন্ট যদি টিকে থাকতে হয়, ক্যান্টনমেন্ট রাস্তায় নেমে আসতে হবে, জনগণের কাতারে থাকতে হবে। সো মাননীয় প্রধানমন্ত্রী, নিরাপত্তা যেহেতু এদেশের মানুষের নাম্বার 1 প্রায়োরিটি, সেই ব্যবস্থা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দোয়ায় হয়েছে। হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু আন্তর্জাতিক শক্তির বলয়ে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই উনি বাংলাদেশে আসবেন, এবং যতদিন না পর্যন্ত তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত এবং বিশ্বস্ততার সাথে নিশ্চিত না হয়, ততদিন পর্যন্তই, সেটা 1 বছর, 5 বছর, 10 বছর, এমনকি উনি যতদিন বেঁচে থাকবেন। অতীতের ভুলের থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। 72 থেকে এখন পর্যন্ত সমস্ত ভুল আমাদের অ্যানালাইসিস করা হয়েছে। আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু যেই দয়া মায়া দেখিয়েছে, আপনি যেই দয়া মায়া দেখিয়েছেন, সেটা আর করা যাবে না। আপনারা, আল্লাহ যদি দিন দেয়, আমরা যদি সফল কাম হই, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তারপরে আপনারা দেখতে পারবেন এক নূতন পরিশোধিত এবং পরিস্ফুটিত শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বাংলাদেশ। দোয়া করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।